জাতিকে অনিশ্চয়তা না রেখে নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান মির্জা ফখরুলের। ভোটের দাবিতে প্রয়োজনে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি বিএনপি নেতাদের। 2014 ও 18 নির্বাচনের দায়িত্ব পালনকারী 22 ডিসি বাধ্যতামূলক অবসরে, 27তম বিসিএস নিয়োগ বঞ্চিত 1137 জনকে নিয়োগের নির্দেশ আপিল বিভাগের। কুয়েটের সব ছাত্র সংগঠনকে ক্যাম্পাসে শিক্ষার্থীদের প্রতীকী লাল কার্ড, সংঘাতের দায়ীদের খুঁজে বের করতে তদন্ত কমিটির কাজ শুরু। 17 ব্যক্তি এবং সাফ জয়ী নারী দলকে 21 পদক প্রদান, বাংলাদেশ এখন সবচেয়ে শক্তিশালী বলেছেন প্রধান উপদেষ্টা। কাল অমর 21-এ ভাষা সৈনিকদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত গোটা জাতি। কেন্দ্রীয় শহীদ মিনারে থাকছে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা, জানিয়েছেন ডিএমপি কমিশনার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতিকে অনিশ্চয়তা না রেখে নির্বাচনের তারিখ ঘোষণা করুন। নিজেদের মাঝে ঐক্য নষ্ট হয় এমন কথা না বলতে অন্য দলগুলোর প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি। কুমিল্লায় আয়োজিত জনসভায় তিনি বলেন, বর্তমান সরকারকে কাজ করার সুযোগ দিতে সর্বাত্মক সহায়তা করছে বিএনপি। প্রত্যাশা পূরণে নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল। বলেন, দেশ এখন একটি ক্রান্তিকাল পার করছে। কুমিল্লা থেকে রিপোর্ট করছেন আহমেদ সরওয়ার, ক্যামেরায় ছিলেন আরিফুল ইসলাম মাসুদ। বৃহস্পতিবার বিকাল 3টায় আনুষ্ঠানিক সমাবেশের কাজ শুরু হলেও দুপুরেই লাকসাম স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে যায় বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে। রাষ্ট্র সংস্কারে বিএনপি উপস্থাপিত 31 দফা বাস্তবায়নে কুমিল্লা দক্ষিণ জেলার লাকসাম মনোহরগঞ্জ বিএনপি আয়োজিত জনসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঞ্চে আসেন বিকাল 3:30টার দিকে। জনসভায় গুমের শিকার লাকসাম বিএনপির হিরু হুমায়ুনকে স্মরণ করে মহাসচিব বলেন, তাদের মতো বহু নেতাকর্মীর জীবনের বিনিময়ে দেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে। ফ্যাসিস্টদের অত্যাচারে জনগণ এতটাই অতিষ্ঠ ছিল যে পদত্যাগ করেও তারা পার পায়নি, তাদেরকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। আমাদের 700 নেতাকর্মীকে, এমপিকে তারা এইভাবে গুম করেছে। সিলেটের ইলিয়াস আলী, আপনারা জানেন যে তাকে ঢাকা থেকে গুম করে ফেলা হয়েছিল, আজ পর্যন্ত তাদের খোঁজ পাওয়া যায়। এইভাবে তারা প্রায় 20,000 নেতাকর্মীকে হত্যা করেছে, খুন করেছে। আমাদের এখানে এমন কোন লোক নাই যার বিরুদ্ধে মামলা নাই। মামলা আছে না? প্রায় 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা। মহাসচিব বলেন, আওয়ামী লীগ চলে গেলেও তাদের দোসররা এখনো সক্রিয়। বিএনপি দেশকে সুন্দরভাবে গড়তে চায় জানিয়ে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ আবার একটা নৈরাজ্যের মধ্যে দিয়ে চলুক এটা কেউ চায় না, তাই দলের পক্ষ থেকে 31 দফা দেয়া হয়েছে। আমরা আবার 31 দফা বলছি সংস্কারের কথা, তাই না? সরকার বলছে সংস্কারের জন্য 6টা কমিশন বানাইছে। আচ্ছা, সত্যিকার করতে বলেন তো, আমাদের সাধারণ মানুষ তার সংস্কার কথাটা কতটুকু বোঝেন? মোটা কাপড়, মাথার উপরে ছাদ, আবার ছেলের অসুখ হলে তার চিকিৎসা, তার লেখাপড়ার ব্যবস্থা, এটাই তো সংস্কার বুঝি, তাই নাকি? এটা এনশিওর করেন আমি হচ্ছে সংস্কার। আমরা জানি তাতে সেই ব্যবস্থায় আমাদের দেশে খুব একটা শান্তি আসবে না। সেই জন্য আমাদের তারেক রহমান সাহেব 31 দফা কর্মসূচি দিয়েছিলেন, তার মধ্যে সব পরিবর্তনের কথা বলা আছে। আবারও দলের নেতাকর্মী সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। যেখানে আছি আমরা সেখানে এক হয়ে কাজ করি। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, লাকসাম, কুমিল্লা। এদিকে গণতন্ত্রের বিরুদ্ধে এখনো নানা ষড়যন্ত্র চলছে দাবি করে বিএনপি নেতারা বলেছেন, ভোটের দাবিতে প্রয়োজনে আবারও রাজপথে নামবে জনগণ। অমর 21 উপলক্ষে আলোচনায় তারা বলেন, মানুষ গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছেন, দেশ সংস্কারের জন্য নয়। দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন তারা। অমর 21 ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। দলের সিনিয়র নেতাদের পাশাপাশি সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও সভায় যোগ দেন। আলোচনা সভায় মহান ভাষা দিবসের গুরুত্ব তুলে ধরে বিএনপির নেতারা বলেন, ভাষা আন্দোলন থেকে মানুষ তার অধিকারের জন্য লড়েছে। নির্বাচন নিয়ে কালক্ষেপণ করলে মানুষ আবারও প্রয়োজনে রাস্তায় নামবে বলে তারা হুঁশিয়ারি দেন। বর্তমান যে ক্ষমতাসীন দল হয়েছে, যারা একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার, তাদের মধ্যে অনেকে বলে যে আগে সংস্কার পরে নির্বাচন। তা আমরা কি জন্য জীবন দিলাম? এত কর্মী গণতন্ত্রের জন্যই তো জীবন দিয়েছে, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, জনগণের ভোটাধিকারের জন্য। আমরা তো বলি যে বিএনপিকে ক্ষমতায় দিয়ে দেন। আমরা একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই, জনগণ যাকে কিছু বেছে নেই।
চলমান রাজনীতির প্রসঙ্গ তুলে দলটির নেতারা বলেন, বর্তমান সরকার কি করছে মানুষ তা দেখছে। মানুষ গণতন্ত্র দেখতে চায়। নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান তারা। মহান একুশের যে শহীদদের স্মরণে আমরা কালো ব্যাজ পড়ি, যারা তাদের সম্পর্কে লেখালেখি করেন তাদের প্রায় সবাই বলেছেন লোক শহীদের সংখ্যা আরো বেশি ছিল। শহীদ জিয়ার হাতে করা দল বিএনপির হাতে আসে, তাহলে যেন এই বিষয়টি অনুসন্ধান করা হয় এবং আরো যারা শহীদ হয়েছেন সেই সময় তাদের জন্য প্রকৃত মর্যাদা প্রদান করা হয়। এই অন্তর্বর্তীকালীন সরকার কতটা সঠিকভাবে পালন করছে কি করছে না, এটা কিন্তু বাংলাদেশের মানুষের রাডারে রয়েছে। এটা অস্বীকার করা যাবে না, কেননা বাংলাদেশের মানুষের রক্তে রয়েছে। তারা কখনো এস্টাবলিশমেন্টকে মেনে নেয় না। নতুন প্রজন্মের ভোট দেওয়ার যে আকাঙ্ক্ষা, মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার প্রতিফলন কিন্তু বাংলাদেশের মানুষ অবিলম্বে দেখতে চায়। গণদাবি মেনে দ্রুত নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। 2014, 2018 এবং 2024 সালের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা তৎকালীন 22 জন ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এ তথ্য জানিয়েছেন জনপ্রশাসন সিনিয়র সচিব মোখলেসুর রহমান। সচিবালয়ের সাংবাদিকদের তিনি জানান, 2014, 18 এবং 24 নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা একজন ডিসিকেও খুঁজে পাওয়া যায়নি যারা এই অনিয়মের ভোটে বিরোধিতা করে পদ থেকে সরে দাঁড়িয়েছেন। এদের কাউকে ছাড় দেওয়া হবে না। যাদের চাকরির বয়স 25-এর কম তাদের ওএসডি করা হয়েছে। যাদের চাকরির বয়স 25 হয়েছে তাদেরকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। যারা আগে অবসরে গেছেন তারাও রেহাই পাবেন না। তাদের বিরুদ্ধেও মামলা সুপারিশ করা হয়েছে বলে জানান মোখলেসুর রহমান। এর মধ্য দিয়ে প্রশাসনে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, যে কোনো অনিয়মে জড়িতরা ছাড় পাবেন না বলে হুঁশিয়ারি করে দেন জনপ্রশাসন সচিব। কোনো একজন ডিসিও বলে নেই যে আমি প্রতিবাদ করব, অথবা আমি রিটার্নিং অফিসার থাকবো না, অথবা আমি রিজাইন করলাম, আমি কাজ করব না। দে অল ওয়্যার উইথ দি কনাইনেন্স। এরই ভিত্তিতে আপনারা গতকাল দেখেছেন, মিডিয়াতে দেখেছেন, অনেকে দেখলাম যে নাম সহ দিয়েছে। আমরা 43 জন করেছি। আজকে 22 জনকে আমরা বাধ্যতামূলক অবসরমূলক বাধ্যতামূলক অবসর দেওয়ার আদেশ জারি হয়েছে। এই ইস্যুটা হলো যে বার্তা দেয়া, যে প্রতিবাদ করা যায়, প্রতিবাদ করলেও যে ফল হয়, প্রতিবাদ না করার ফলে এই জাতি যে পর্যায়ে আসছে, এখান থেকে মুক্ত হওয়ার জন্য এই সরকার সিদ্ধান্ত নিয়েছে। 17 বছর আগে 27তম বিসিএস এর নিয়োগ বঞ্চিত 1137 জনের চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন। চূড়ান্ত রায় প্রকাশের পর 90 দিনের মধ্যে নিয়োগ বঞ্চিতদের নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন আইনজীবীরা। রিপোর্ট করছেন নাবিল জাহাঙ্গীর। দীর্ঘ 17 বছরের আইনি লড়াইয়ের অবসান। 27তম বিসিএসে নিয়োগ বঞ্চিত 1137 জনকে নিয়োগ দিতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। 2007 সালে 27তম বিসিএসে প্রথম মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হন বিভিন্ন ক্যাডারের 1137 জন, কিন্তু 11 সরকার তাদের সেই নিয়োগ চূড়ান্ত না করে আইন বহির্ভূতভাবে দ্বিতীয়বার মৌখিক পরীক্ষা নেয়। এর বিরুদ্ধে শুরু হয় বঞ্চিতদের আইনি লড়াই। হাইকোর্টের একটি বেঞ্চ এই নিয়োগ বৈধ বললেও আরেক বেঞ্চ মৌখিক পরীক্ষা বাতিলকে বৈধতা দেয়। পরে আপিল বিভাগেও বহাল থাকে বাতিলের সিদ্ধান্ত। 5 আগস্ট দেশের পট পরিবর্তনের পর নিয়োগ বঞ্চিতরা ফের রিভিউ পিটিশন দায়ের করেন সর্বোচ্চ আদালতে, যার চূড়ান্ত রায় এলো বৃহস্পতিবার। বিচার বিভাগের যে ক্ষতিটা হয়েছিল, বিচার বিভাগের যে দায়টা রয়েছে, সেই দায় থেকে কিছুটা হলেও দায় মুক্তি হবে আজকের এই রায়ের মধ্য দিয়ে। এই রায়ের ফলে ইনশাআল্লাহ প্রায় 1200 জন যারা চাকরিতে যোগদান করতে চাইবে, তারা তাদের 27তম ব্যাচে ইতিমধ্যে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের সঙ্গে নোশনাল সিনিয়রিটি পাবেন, অর্থাৎ ধারণাগত জ্যেষ্ঠতা সহ তারা চাকরিতে নিয়োগ পাবেন ইনশাআল্লাহ। সেই সময়কার
ফেসিস্ট সরকার আমাদেরকে গলা টিপে হত্যা করা হয়েছিল। ডোর টু ডোর হেঁটেছি, আজকে যে রায় পেলাম আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আইনজীবীরা বলছেন রাজনৈতিক কারণেই এমন দুর্ভাগ্য নেমেছিল বঞ্চিতদের ভাগ্যে। আপিল বিভাগ আজকে পূর্বের আপিল বিভাগের দেওয়া রায় বাতিল করলো এবং হাইকোর্ট বিভাগের যে রায়ে এই 1137 জন ব্যক্তির চাকরি ফিরিয়ে দেওয়ার ব্যাপারে নির্দেশনা ছিল সেটি পুনরুজ্জীবিত হলো। চূড়ান্ত রায় প্রকাশের 90 দিনের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। প্রচলিত আইন অনুযায়ী জ্যেষ্ঠতাও দেয়া হবে এই নিয়োগ বঞ্চিতদের। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। এখন উত্তাল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সব ছাত্র সংগঠনকে ক্যাম্পাসে প্রতীকী লাল কার্ড দেখিয়েছেন শিক্ষার্থীরা। উপাচার্যের পদত্যাগ এবং নতুন ভিসি নিয়োগের দাবি জানিয়েছেন তারা। সংঘাতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ আন্দোলনকারীদের 4টি দাবি মেনে নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দায়ীদের খুঁজে বের করতে কাজ শুরু করেছে তদন্ত কমিটি। এর মধ্যে মাঠে নেমেছে পুলিশ। খুলনা থেকে রিপোর্ট করছেন আতিয়ার পারভেজ। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দুর্বার বাংলা ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। প্রশাসন সহ সব রাজনৈতিক ছাত্র সংগঠনকে লাল কার্ড দেখান তারা। ক্যাম্পাসে সব ধরনের রাজনীতি নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীরা অটল। পরিষ্কার বার্তা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনও। ছাত্র, শিক্ষক, কর্মচারী কেউ রাজনীতি করলেই পড়তে হবে শাস্তির মুখে। সেই সঙ্গে উপাচার্যের অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। ছাত্র রাজনীতি নিষিদ্ধ আন্দোলন ভিসি বিরোধী আন্দোলনে পরিণত হয়েছে। প্রশাসন ব্যর্থ। এই প্রশাসনকে আমরা চাই না। আমাদের নতুন প্রশাসন, নতুন ভিসি, নতুন প্রভিসি এবং ডিআইডব্লিউ স্যার অনতিবিলম্বে আমাদের প্রধান উপদেষ্টা আমাদের দিবেন। নতুন প্রশাসন যদি আসতে হয় তাহলে আমাদের এই দাবিগুলো মেনে নিয়েই তাকে আসতে হবে। শিক্ষার্থীদের ওপর হামলায় দায়ীদের খুঁজে বের করতে আন্দোলনকারীদের সহযোগিতা চেয়েছে তদন্ত কমিটি। এখন তো অডিও, ভিডিও, তারপরে সামাজিক মাধ্যমে অনেক জায়গায় অনেক তথ্য পেয়েছি। তো এটা দিয়ে তো আসলে তদন্ত হয় না, আমাদেরকে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে এবং বিবৃতি দেখতে হবে, সবগুলো ক্রস চেক করতে হবে। ক্যাম্পাসের নিরাপত্তা ও হামলাকারীদের গ্রেফতারে তৎপর পুলিশ। কুয়েটের সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে যে মামলাটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছে, আমরা এই মামলার আসামি গ্রেপ্তারে সর্বোচ্চ তৎপরতা অব্যাহত রেখেছি। এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য সর্বোচ্চ নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা যায় সেটার জন্য আমরা কাজ করছি। ভিসিও হামলায় জড়িত কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। শিক্ষার্থীদের হাতে লাঞ্ছিত হয়েছেন বলেও অভিযোগ তার। আগে আমাদের যেটা ছিল যে ছাত্র রাজনীতি বন্ধ ছিল, ইভেন সকল ধরনের রাজনীতি বন্ধ, কিন্তু এরপরও যদি কেউ কিছু করে তাহলে কি হবে এটা বলা ছিল না। কিন্তু আমরা এই সিন্ডিকেট সিদ্ধান্তে এটা করেছি যে কেউ যদি করে তাহলে তার পানিশমেন্টটা কী হবে, সেটা যদি কোনো এমপ্লয়ি হয়ে থাকে তাকে চাকরি থেকে বহিষ্কার করা এবং বরখাস্ত করা, এবং ছাত্র যদি হয়ে থাকে তার ছাত্রত্ব বাতিল করা। এদিকে সংবাদ সম্মেলন করে কুয়েটে সংঘাতের ঘটনায় ছাত্র দলকে দায়ী করেছে ছাত্র শিবির। আরেকজনের উপর দায়িত্ব চাপাইছেন, পাশাপাশি নিজেদেরটাও স্বীকার করে নিয়েছেন। আমি মনে করি অন্তত একটা ভালো সাইন দেখা যাচ্ছে। আতিয়ার পারভেজ, বাংলা ভিশন, খুলনা। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ 17 বিশিষ্ট ব্যক্তি এবং সাফ জুয়েনারি দলকে 21 পদক দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস পুরস্কার প্রাপ্তদের হাতে 21 পদক তুলে দেন। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। রিপোর্ট করছেন রকুনুজ্জামান। বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 21 পদক প্রদান অনুষ্ঠানে যোগ দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। মরণোত্তর 21 পদকে ভূষিতদের মধ্যে রয়েছেন ছুটির ঘণ্টা ছবির পরিচালক আজিজুর রহমান, সঙ্গীতে ওস্তাদ নীরজ চন্দ্র বড়ুয়া, সাংবাদিকতায় মাহফুজুল্লাহ, সমাজসেবায় মোহাম্মদ ইউসুফ চৌধুরী, গবেষণায় মইদুল হাসান, ভাষা ও সাহিত্যে কবি হেলাল হাফিজ ও কথা সাহিত্যিক শহীদুল জহির। 21 পদকজয়ী বিশিষ্ট জনদের হাতে প্রধান উপদেষ্টা পদক তুলে দেন। তাদের মধ্যে রয়েছেন সঙ্গীতে ফেরদৌস আরা, আলোকচিত্রে নাসির আলী মামুন ও শিল্পকলায় রোকেয়া সুলতানা, শিক্ষায় ডক্টর নিয়াজ জামান, বিজ্ঞান ও প্রযুক্তিতে মেহেদী হাসান খান, রিফাত, মোহাম্মদ তানবিন ইসলাম সিয়াম ও শাবান মুস্তফা, সাংবাদিকতা ও মানবাধিকারে মাহমুদুর রহমান,
সংস্কৃতি ও শিক্ষায় ডক্টর শহীদুল আলম। সাফজয়ী নারী ফুটবল দলের পক্ষে পদক নেন দলনেতা সাবিনা খাতুন। 54 বছর আগে 1971 সালে মাত্র 17 বছরের এক অসুখী তরুণের এই যে দীর্ঘ যাত্রা, লড়াই এবং আলোকচিত্রের মধ্যে দিয়ে তার যে জীবন অতিক্রান্ত, এটা নাটকের চাইতে উপন্যাসের চাইতে অধিক বড়। আমি এই পদক জুলাই বিপ্লবের মহান শহীদ এবং জুলাই বিপ্লবের যোদ্ধাদের উৎসর্গ করছি। আজকের এই রাষ্ট্রীয় সম্মান আমার দেশকে আরো দায়িত্ব পালনের জন্য উদ্বুদ্ধ করবে। আমরা ইনশাআল্লাহ বাংলাদেশে গণতন্ত্র, জনগণের অধিকার এবং রাষ্ট্রের সার্বভৌমত্ব লড়াই চালিয়ে যাব, এই প্রতিজ্ঞা করছি এই মঞ্চ থেকে। আমি প্রতিবাদী। এর আগে বিভিন্ন সরকার যখন ছিল তাদের গঠনমূলক সমালোচনা করেছি, এই সরকারের ক্ষেত্রেও সমালোচনা করেছি, এমনকি প্রধান উপদেষ্টা যিনি আছেন তাকেও সামনাসামনি সমালোচনা করেছি। আমার কেস চলছে, একজন অভিযুক্ত ব্যক্তি যে সমালোচনা করে সে যে পদক পেতে পারে এটা আমাকে আশা দেয়। আজ আমরা এই পদক পেয়ে মনে করছি সেই বীর শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা বাংলা ভাষায় কথা বলার অধিকার পেয়েছি। দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক খেতাবে আমাদের আজ ভূষিত করা হয়েছে। আমরা গৌরবান্বিত, আমরা অনুপ্রাণিত। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশ এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী, উদ্যমী ও সৃজনশীল। আমরা এখন অতীতের যে কোনো সময়ের চাইতে বেশি শক্তিশালী, উদ্যমী এবং সৃজনশীল। আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের স্বপ্নের চাইতে দুঃসাহসী। তারা যেমন নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চায়, তেমনি একই আত্মবিশ্বাসে নতুন পৃথিবীর সৃষ্টি করতে চায়। নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। তারা ঘুণে ধরা আত্মবিনাশী সভ্যতার বন্ধন মুক্ত হয়ে তাদের স্বপ্নের নতুন সভ্যতা গড়তে চায়। সেই সভ্যতার মূল লক্ষ্য থাকবে পৃথিবীর সকল সম্পদের উপর প্রতিটি মানুষের সমান অধিকার নিশ্চিত করা। রাষ্ট্র বিনিময়ে পদকপ্রাপ্তদের ভূমিকার কথা স্মরণ করেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। অমর একুশে কাল ভাষা সৈনিকদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত গোটা জাতি। আলপনায় রং তুলির আঁচড়ে সাজানো হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার। 21শে ফেব্রুয়ারি ঘিরে শহীদ মিনার এবং আশপাশে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নজরদারিতে সিসি ক্যামেরা, মেটাল ডিটেক্টর সহ নানা ব্যবস্থার কথা জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। জানান, সুনির্দিষ্ট কোনো হুমকি নেই, তবে পুলিশের মনোবল অনেকটাই ফিরে এসেছে। রিপোর্ট করছেন জিয়া খান। আর মাত্র কয়েক ঘন্টা, তারপর কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির শ্রদ্ধা ভরে স্মরণ করবে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বীর সেনানীদের। প্রথমে পুষ্পস্তবক অর্পণ করবেন মহামান্য রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এরপর শহীদ মিনার উন্মুক্ত থাকবে সাধারণের। জাতির এই আয়োজনে প্রথমেই সামনে আসে নিরাপত্তার বিষয় জানিয়ে কথা বলেন ডিএমপি কমিশনার। যে 12টা 40-45 এই সময়ের ভিতরে মাননীয় ভিভিআইপি মহামান্য প্রেসিডেন্ট এবং মাননীয় চিফ অ্যাডভাইজার, উপদেষ্টা মণ্ডলী, ডিপ্লোমেট, অন্যান্য ভিআইপি সবার এই কার্যটি শেষ হয়ে যাবে। তারপরে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। এই সময়টা একটু মেনে আসেন, তাহলে ওনাদেরও কষ্ট কম হবে। ওনারা এসে যদি ওই কলেজের ওখানে দাঁড়ায় থাকেন ঘন্টার পর ঘন্টা, অনেকে সম্মানিত মহিলারা আসেন, বাচ্চা নিয়েরাও অনেকে আসেন, আমি চাই না ওনাদের এই কষ্টটা হোক। শহীদ দিবসের সুনির্দিষ্ট হুমকি নেই, তারপরও নিরাপত্তার কমতি নেই বলে দাবি শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর। জঙ্গি আশঙ্কা নেই, জঙ্গির সেরকম কিছু নেই, তবে শীর্ষ
সন্ত্রাসীদের ইন্টারেস্ট ভিন্ন ক্ষেত্রে, তারা চাঁদা আদায়, টোল কালেকশন, এটা সেটা ওই দিকে তাদের ইন্টারেস্ট, এই দিকে তাদের ইন্টারেস্ট নেই। আমি মনে করি বিচ্ছিন্ন এক দুইটি মেনলি মোবাইল ছিনতাই ব্যতীত নগরীতে বড় ধরনের কোনো অপরাধ নেই, ল অ্যান্ড অর্ডার কোনো সমস্যা নেই, এভরিথিং ইজ নর্মাল ইনশাল্লাহ। এবং আমার অফিসার ফোর্স সবাই আমরা মনোবল ফিরে পেয়েছি এবং চমৎকারভাবে কাজ করতেছি। শুধুমাত্র পলাশী দিয়ে জগন্নাথ হল হয়েই শহীদ মিনারে যেতে পারবে সাধারণ মানুষ। শ্রদ্ধা শেষে রোমানা ক্রসিং দিয়ে দোল চত্বর হয়ে বের হতে হবে, বাকি সব রাস্তা বন্ধ থাকবে। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। স্বামীকে ক্রসফায়ারের ভয় দেখে স্ত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে অভিযুক্ত সাবেক র্যাব কর্মকর্তা এবং সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপুদ্দিনের বিরুদ্ধে ২৮ মের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে সময় বেঁধে দিয়েছে ট্রাইব্যুনাল। এছাড়া গণহত্যায় অভিযুক্ত সাবেক ৮ পুলিশ এবং সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় বাড়ানো হয়েছে। গুমের মাস্টারমাইন্ড হিসেবে পরিচিত মহিউদ্দিন ফারুকের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে ৩ মাসের মধ্যে। নাবিল জাহাঙ্গীরের আরও একটি রিপোর্ট। ফ্যাসিস্ট সরকারের সময়ের দাপুটে সেনা, র্যাব ও পুলিশ কর্মকর্তা আজ মলিন মুখে কেউ মাথা নিচু করে ঢুকছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এদের কারো বিরুদ্ধে অভিযোগ জুলাই গণহত্যার, কারো বিরুদ্ধে গুম, খুন, ধর্ষণের। জুলাই হত্যাকাণ্ডে মানবতা বিরোধী অপরাধের মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ ৮ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে তদন্ত শেষ করতে আরও ২ মাস সময় দেওয়া হয়েছে। পরবর্তী শুনানি ২৮ এপ্রিল। এছাড়া জুলাই আন্দোলনে হেলিকপ্টার দিয়ে গুলি চালানোর বিষয়ে সাবেক আইজিপিকে ২৩ ফেব্রুয়ারি জিজ্ঞাসাবাদ করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। জুলাই আগস্টের সমস্ত হত্যাকাণ্ড, মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছিল, এপিসি ব্যবহার করা হয়েছিল, হেলিকপ্টার ব্যবহার করা হয়েছিল, মারণাস্ত্র ব্যবহার করা হয়েছিল। এই বিষয়ে তিনি আগে একটা জবানবন্দি দিয়েছেন। সেই জবানবন্দির সূত্র ধরে আরও অনেক তথ্য যেগুলোর ব্যাখ্যা তার কাছ থেকে আমাদের দরকার। হেলিকপ্টার অপারেশন কার নির্দেশে হয়েছিল, কারা কারা যাত্রী ছিল, কতগুলো ফ্লাইট পরিচালনা করা হয়েছিল, কী ধরনের অস্ত্র পরিবহন করা হয়েছিল, পুলিশের প্রধান হিসাবে তার এটা জানার কথা। সেই বিষয়ে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য একদিনের সময় চেয়েছি। আগামী ২৩শে ফেব্রুয়ারি তাকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দিয়েছেন একদিন। স্বামীকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে স্ত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে অভিযুক্ত সাবেক র্যাব কর্মকর্তা ও পুলিশের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলিপ উদ্দিনের বিরুদ্ধে ২৮ মের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে সময় বেঁধে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত সংস্থাকে ২৬শে ফেব্রুয়ারি অনুমতি দেওয়া হয়েছে। যে একজন আসামিকে গুম করে রাখার সময়ে তার স্ত্রীকে, তার বিশ্ববিদ্যালয় পড়ুয়া স্ত্রীকে তার স্বামীকে হত্যার ভয় দেখিয়ে তাকে বাধ্য করে একাধিকবার রমজান মাসে রোজা ভাঙিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে, এই তথ্য প্রমাণাদি আমাদের কাছে এসেছে। আমরা এগুলো ট্রাইব্যুনালকে জানিয়েছি যে এরকম নিষ্ঠুর এবং জঘন্যতম অপরাধী যারা, তাদের ব্যাপারে তদন্ত কার্য পরিচালনা করতে সময় লাগবে, কারণ প্রতিদিনই নতুন নতুন ভিকটিমরা আমাদের কাছে অভিযোগগুলো নিয়ে আসছেন। এছাড়া অন্য একটি গুমের মামলায় সাবেক পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকের বিরুদ্ধে ৩ মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়ে ২৮ মে শুনানির দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। বাস্তবতার বাইরে গিয়ে রাতারাতি মূল্যস্ফীতি কমানোর প্রত্যাশা না করতে জনগণকে পরামর্শ দিয়েছেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। মূল্যস্ফীতি ৭% মধ্যে নামিয়ে আনতে আরও ৬ মাসেরও বেশি সময় অপেক্ষার পরামর্শ দেন তিনি। জানান, দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরাতে বছর খানেকের মধ্যে সফলতার কোনো সম্ভাবনা নেই। আইএমএফের কোনো অর্থ না পাওয়ার পরও রিজার্ভের পতন ঠেকানোকে বড় অর্জন বলে উল্লেখ করেন গভর্নর। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। সামষ্টিক অর্থনীতির চ্যালেঞ্জ ও ব্যাংকিং খাতের সংস্কার নিয়ে বৃহস্পতিবার সেমিনারের আয়োজন করে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ। অনুষ্ঠানে সিপিডির ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান জানান, ৭১-এর পর এত বড় চ্যালেঞ্জের মধ্যে পড়েনি দেশের অর্থনীতি। জনগণের ওপর মূল্যস্ফীতির চাপ কমাতে দেশে বিনিয়োগ বাড়িয়ে ক্রয় ক্ষমতা বাড়ানোর তাগিদ দেন তিনি। বাড়ার হারটা হয়তো আমি কমাতে পারি 12%-এর জায়গায় 11 থেকে 10, কিন্তু বেসটা কিন্তু উপরে উঠছে এবং মানুষের ক্রয় ক্ষমতাটা কিন্তু বেস দিয়ে। এখন সুতরাং তাহলে মূল সমস্যাটা কোন জায়গায়? আমি বলি যে মূল সমস্যাটা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে। মূল সমস্যা হলো আমি কিভাবে বিনিয়োগ বাড়িয়ে
মানুষের ক্রয় ক্ষমতা বাড়াতে পারি। টেকনোলজিটা যদি আমরা খুব মেটিকুলাসলি ব্যবহার করতে পারি ব্যাংকিং ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টিগ্রেট করতে পারি অল দ্য রেগুলেটরস অ্যান্ড উইথ রিয়েল টাইম বেসিস, সেই ক্ষেত্রেও অনেক ধরনের আর্লি ওয়ার্নিং থেকে শুরু করে এই জিনিসগুলো পাওয়া যাবে। সেমিনারে গভর্নর জানান, মূল্যস্ফীতি 5% নামিয়ে আনার লক্ষ্যে কাজ করছে কেন্দ্রীয় ব্যাংক। তবে রাতারাতি এই সমস্যার সমাধান হবে না। IMF এর টাকা কি এসছে? আসে নাই, একটা পয়সাও আসেনি। কিন্তু আমরা কি রিজার্ভ বাড়াতে পারছি? পারছি, নিজস্ব সক্ষমতাতে আমরা পারছি। এক্সটার্নাল সেক্টরের রিজার্ভ পজিশন ইত্যাদি নিয়ে আমাদের শঙ্কিত হওয়ার কোনো কারণ আছে বলে আমার কাছে মনে হয়। তো ইনফ্লেশনের ব্যাপারে আমি আবার যেটা আমি বারেবারেই বলছি, সেটাই ডে ওয়ানে আমি বলেছিলাম যে আমার লক্ষ্য হচ্ছে 7 থেকে 8% নামিয়ে আনা জুনের মধ্যে। আই এম স্টিল হোপফুল আমরা এটা পারবো অর্জন করতে। এবং আমাদের লক্ষ্য কি? আমাদের লক্ষ্য হচ্ছে ইনফ্লেশনকে 5-এর নিচে নামিয়ে আনতে। সময় দিতে হবে অবশ্যই। সাথে যখন এটা 7-এর নিচে চলে আসবে, পলিসি রেটকে আমরা নামানো শুরু করব। দেশের অর্থনীতির জন্য ব্যাংকিং খাতের সংস্কারের বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, শিগগিরই কেন্দ্রীয় ব্যাংকের পূর্ণাঙ্গ স্বায়ত্ত শাসনের কার্যকর প্রস্তাব উপস্থাপন করা হবে। আমাদের যে দুর্বল ব্যাংকগুলোকে আছে সেগুলোকে যে কোনোভাবেই হোক না কেন ডিপোজিটরের 100% ইন্টারেস্ট প্রোটেক্ট করে আমরা সেগুলোকে রিক্যাপিটালাইজ করে ওভার টাইম, 1 বছরে হবে না, এটা হয়তো 5 বছর লাগবে, ধীরে ধীরে এটাকে একটা প্রক্রিয়ার মাধ্যমে হবে। পাচার হওয়া অর্থ ফেরানো এবং সম্পদ পুনরুদ্ধারে সফলতার জন্য আগামী সরকারকে কেন্দ্রীয় ব্যাংকের নেওয়া পদক্ষেপের ধারাবাহিকতা বজায় রাখার পরামর্শ তার। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশ ভারত সম্পর্ক আরও স্বাভাবিক করতে ঢাকায় মন্ত্রী পর্যায়ের বৈঠকে বসতে নীতিগতভাবে একমত হয়েছে দুদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তথ্য জানান তিনি। সম্প্রতি ওমানে অনুষ্ঠিত প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর সম্মেলনের সাইডলাইনে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক হয়। ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের বিষয়ে সেখানে দুদেশের শীর্ষ কূটনীতিক একমত হন বলে জানিয়েছেন তৌহিদ হোসেন। পানি, ব্যবসা বাণিজ্য সহ বিভিন্ন বিষয় আলোচনা হয়েছে বলেও তিনি জানান। তবে দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। আমি তাকে ইনভাইট করেছি যে আমাদের তো ফরেন সেক্রেটারি লেভেলে মিটিং হয়েছে, ফরেন মিনিস্টার্স লেভেলেও কিন্তু আমাদের একটা মেকানিজম আছে। আমি তাকে বলেছি যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী গতবার আপনাদের দেশে গিয়েছিলেন, এখন আপনার আসার কথা ঢাকায়। আপনি যদি কোনো সময় কনভিনিয়েন্ট টাইমে আপনি আসেন, আপনি সময় জানালে আমরা সেই অনুযায়ী অ্যারেঞ্জমেন্ট করব। এইটুকুই কথাবার্তা। হি ওয়াজ পজিটিভ, কিন্তু দুই পক্ষই আমরা মোটামুটি এ ব্যাপারে একমত হয়েছি যে এগুলি সব দূর করে একটা গুড ওয়ার্কিং রিলেশন, যে টার্মটা আমরা ব্যবহার করি, এটাতে আমাদেরকে পৌঁছতে হবে। এবং সেই জন্য ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীও এ ব্যাপারে এগোবেন, আমরা এগোব। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, বর্তমানে খাদ্যপণ্যের কোনো সংকট নেই, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রয়েছে বলেও দাবি করেছেন তিনি। রোজায় যাতে নিত্যপণ্যের কোনো কৃত্রিম সংকট না হয় এজন্য ডিসি সম্মেলনে বিশেষ নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মন্ত্রণালয় কঠোরভাবে মনিটরিং করবে বলেও জানিয়েছেন অর্থ উপদেষ্টা। বৃহস্পতিবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। আরও বলেন, ছোটখাটো কিছু রাস্তাঘাট এবং কালভার্ট ব্রিজের নির্মাণ প্রকল্প অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি। আজকে যেগুলো করা হচ্ছে বেশিরভাগই একটা হলো প্রথমত অতি প্রয়োজনীয়, আর কতগুলো আছে ইনফ্রাস্ট্রাকচার, ভৌত অবকাঠামো, সেগুলো যেন আমরা বিষয় করেছি। এবং আশা করি এগুলো করলে, বিশেষ করে যেগুলো করেছে ওই ভৌত অবকাঠামোর খুব বিরাট বিরাট মেগা প্রজেক্টের মতন না, ওটা অত্যন্ত দরকারি। হোলসেলারদের এবং রিটেলারদের যাতে কোনো রকম ম্যানিপুলেশন যেন না হয়, কারণ খাদ্য অনেক সময় দেখা যায় সাপ্লাই আছে কিন্তু ভোক্তার কাছে যায় না, গুদামে পড়ে থাকে, লুকিয়ে রাখে। এইগুলো যে কোনো ক্রমে আমরা ইস্যু করবো না। তো রোজার সময় আমরা এনশিওর করবো যে কারো বিষয় না। আর রোজার সময় আরেকটা দেখবেন, আমরা এক্সট্রা সেল সেন্টার করেছি, আপনারা দেখেছেন না কতগুলো এক্সট্রা লোকে। অতএব সাধারণ মানুষের যেন কোনো নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেন কোনো রকম অসুবিধা না হয়।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, আওয়ামী লীগ সরকারের করা জ্বালানি খাতের ব্যয়বহুল চুক্তির কারণেই দেশে জ্বালানির দাম বেড়েছে। এই খাতে দুর্নীতি ও অনিয়ম কমাতে কাজ করছে সরকার। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হবার পর সরকার চাইলেও ব্যবসা বাণিজ্যে বিশেষ সুবিধা দিতে পারে না বলে ব্যবসায়ীদের আবারও স্মরণ করিয়ে দিয়েছেন তিনি। বিটিএমএ সভাপতি জানান, গ্যাস বিদ্যুতের সংকটে ঢুকছে পোশাক খাত। সমস্যা দূর করা না গেলে বিনিয়োগ বাড়বে না। রিপোর্ট করছেন গোলাম মইনুল হাসান। দেশের রপ্তানিতে নেতৃত্বে থাকা পোশাক খাতের অবদান প্রায় ৮৩%। বিকল্প হিসেবে অন্য খাত না দাঁড়ানোই পোশাক খাত সবসময় থাকছে আলোচনায়। পোশাক মালিকরা বলছেন, প্রয়োজনীয় গ্যাস বিদ্যুৎ সংকটে ধুঁকছে বেশিরভাগ কোম্পানি। এমন প্রেক্ষাপটে রাজধানীতে মেলার আয়োজন করে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন BTMEA। 4 দিনের মেলার উদ্বোধনী অনুষ্ঠানে BTMEA সভাপতি বলেন, গ্যাস বিদ্যুৎ সমস্যা পোশাক খাতে সংকট তৈরি করেছে। টেক্সটাইলের যে ইনভেস্টমেন্ট হয়েছে সেটা $22 বিলিয়ন, আর আমরা কিন্তু আরও ইনভেস্টমেন্ট করতে পারি যদি আমাদের কোনো দিক নির্দেশনা থাকে যে আগামী 10 বছরে আপনার গ্যাস প্রাইস কত থাকবে, আপনার ইন্টারেস্ট রেট কত থাকবে। যদি সরকার এটা অ্যাসিওর করতে পারে, আমরা ইনভেস্টমেন্টমুখী হতে পারবো। আমরা কোনো আনসার্টেনিটির মধ্যে যেতে চাই না, বরঞ্চ যে ফ্যাক্টরিগুলো আছে সেখানে কিভাবে ভ্যাট ট্যাক্স না করে আমাদেরকে গ্যাস সহনীয় পর্যায়ে দিতে পারে, সেখানে সরকারের মনোযোগী কামনা করব। অনুষ্ঠানে জ্বালানি উপদেষ্টা জ্বালানির মূল্য বৃদ্ধির জন্য আগের সরকারের নানা অনিয়ম দুর্নীতিকে দায়ী করেন। জানান, এ থেকে বের হবার চেষ্টা করছে সরকার। No large scale corruption scale exists in the government, so therefore in procuring energy contracts or whatever is, and also given the macroeconomic situations that we have inherited, it is not an easy balance. It's a difficult balance, it's a difficult equation. So we from the government would always try to find and balanced propositions where the industry can afford. শুধু সরকারের দিকে না তাকিয়ে পোশাক খাতের প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর তাগিদ দেন বাণিজ্য উপদেষ্টা। Competitiveness so that you can face the challenge. গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিয়ে। জাতিকে অনিশ্চয়তা না রেখে নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান মির্জা ফখরুলের। ভোটের দাবিতে প্রয়োজনে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি বিএনপি নেতাদের। 2014 ও 18 নির্বাচনের দায়িত্ব পালনকারী 22 ডিসি বাধ্যতামূলক অবসরে 27তম বিসিএস নিয়োগ বঞ্চিত 1137 জনকে নিয়োগের নির্দেশ আপিল বিভাগের। কুয়েটের সকল ছাত্র সংগঠনকে ক্যাম্পাসে শিক্ষার্থীদের প্রতীকী লাল কার্ড, সংঘাতে দায়ীদের খুঁজে বের করতে তদন্ত কমিটির কাজ শুরু। 17 ব্যক্তি এবং সাব জুনিয়র দলকে 21 পদক প্রদান। বাংলাদেশ এখন সবচেয়ে শক্তিশালী বলেছেন প্রধান উপদেষ্টা। কাল অমর 21-এ ভাষা সৈনিকদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত গোটা জাতি। কেন্দ্রীয় শহীদ মিনারে থাকছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা, জানিয়েছেন ডিএমপি কমিশনার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। 9টায় রয়েছে নিউজ 20, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavishnewsে সাবস্ক্রাইব করুন, youtube.com/banglavishnewsের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।